অনেক দূর থেকে ফজরের আজান কানে আসতেই চোখে পানি মুছে নিলাম। আমার বিয়ের ১.৫ বছর হয়ে গেছে, কিন্তু এখনো স্বামীর সাথে একটা কথাও বলতে পারিনি। আমাকে বিয়ে করে চলে গেছে আমেরিকায়। আকাশের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস নিলাম, তারপর নিজের ঘরের দিকে পা বাড়ালাম। নামাজ শেষ করে রান্নাঘরের দিকে পা বাড়ালাম। বড্ড মাথা ব্যথা করছে, তাই চুলায় গরম পানি বসালাম চা বানাতে। চা বানিয়ে নিজের ঘরে এলাম আবারও। বিছানায় বসে চা খাচ্ছিলাম, হঠাৎ চোখে পড়ল একটা ছবির ওপর। মুহূর্তে ভুলে গেলাম মাথা ব্যথার কথা। ছবিটা হাতে তুলে নিলাম। আমার চোখে জলরাশি জমা হয়েছে। ছবিটা আর কারো নয়, আমার স্বামীর। হাত বুলিয়ে দিলাম তার ছবিতে। তাকে কখনো ছুঁয়ে দেখা হয়নি। আচ্ছা, আমি কি কখনো তাকে ছুঁতে পারবো নিজের হাতে? আমার বুকটা ভারী হয়ে গেল। আচ্ছা, সেও কি আমার কথা ভাবে? সেও কি আমার কথা ভেবে রাত জাগে? এই যে আমি তার অপেক্ষায় শত শত রাত পার করে দেই। এই যে আমি গাড়ির আওয়াজ পেলেই ছুটে যাই সেই আসবে বলে, কিন্তু সে আসে না, একবারও না। সেও কি আমার কথা ভাবে? সেও কি আমার কাছে আসতে চায়? আচ্ছা, সে যদি জানতে পারে আমার রাত জাগার কারণ সে, তাহলে কি করবে? আর ভাবতে পারলাম না, কারণ আমার হাতে কাপটা নিচে পড়ে গেছে। তার কথা ভাবতেই আমার শরীর এতটা কাঁপতেছিল যে চায়ের কাপটা হাত থেকে পড়ে গেছে। আমার নাম রাই। আমার বয়স 18 বছর। মামা আর মামির কাছে আমি বড় হয়েছি। আর আমার স্বামী আফরার খান জয়। সে পেশায় ব্যবসায়ী। আর বাকিটা আস্তে আস্তে জানতে পারবে। আফরারের ছবিটা খুব যত্ন করে শাড়ির আঁচল দিয়ে পরিষ্কার করলাম। ছবিটা বিছানার পাশে রেখে ভাঙা কাঁচগুলো পরিষ্কার করে নিলাম। হঠাৎ করে একটা কাঁচ আমার হাতে ঢুকলো। হাতের দিকে তাকিয়ে মুচকি হাসলাম। মনে পড়ে গেল অতীতের কথা। অতীত, আমার তখন 10 বছর বয়স। আমি গ্রামে সাধারণ একটা পরিবারের মেয়ে। আমার মা ক্যান্সারে মারা গেছে যখন আমার 10 বছর। মা মারা যাওয়ার পর বাবা আবারও বিয়ে করেন। সৎ মা আমাকে একদম দেখতে পারতো না। আমার বাবা গ্রামের বাজারে অনেক বড় কাপড়ের দোকান ছিল। বাবা সারাদিন পর বাড়িতে আসলেই সৎ মা আমার নামে মিথ্যে বলে বিচার দিত। আমার নিষ্ঠুর বাবা সত্য মিথ্যা যাচাই না করেই আমাকে শাস্তি দিত। আমার কষ্ট সহ্য করতে না পেরে মামা আমাকে তার কাছে নিয়ে আসেন। আমার মামা গ্রামের চেয়ারম্যান। গ্রামের মামার মোটামুটি ভালোই দাপট আছে। মামা আমাকে অনেক ভালোবাসতো, কিন্তু মামি আমাকে একদম দেখতে পারতো না। আমাকে দিয়ে বাড়ির সব কাজ করাতো। এইভাবেই দিন যাচ্ছিল। আস্তে আস্তে আমি বড় হতে লাগলাম। আমার বয়স যখন 17 বছর, তখন এক বৈশাখী ঝড়ের মতো আফরার আমার জীবনে আসে। আফরার এসেছিল তার বন্ধুদের সাথে বেড়াতে আমাদের গ্রামে। আফরাকে আমি চিনতামও না। সবই ঠিকঠাক ছিল, কিন্তু এক কালবৈশাখী ঝড় আমার জীবনটা এলোমেলো করে চলে গেল। এই রাই, কোথায় গেলি? মামির গলার আওয়াজ শুনে রান্নাঘর থেকে দৌড়ে তার কাছে গেলাম। আমি যেতেই মামি বলল, হ্যাঁ রে নবাবের বেটি, এত সময় লাগে আসতে? রাই নিচু স্বরে বলল, মামি, আসলে আমি খাচ্ছিলাম তাই। হ্যাঁ, সারাদিন শুধু গেলা আর অন্ন ধ্বংস করা, তাই না? এই নে টাকা, আজ স্কুল থেকে আসার সময় এই ওষুধগুলো নিয়ে আসবি। ঠিক আছে মামি, রাই বলল। একটু পরেই রাই স্কুলে চলে গেল। স্কুল শেষ করে ওষুধ কিনে নেয় রাই, কিন্তু তারপরেই মুষলধারে বৃষ্টি নামে। রাই 3 ঘন্টা দাঁড়িয়ে থাকে একটা দোকানের পাশে। ওইদিকে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। রাই কোনো উপায় না পেয়ে এবার দৌড় দেয় বৃষ্টিতে।
এদিকে মেঘের চারদিকে অন্ধকার ছেয়ে গেছে, কোথাও কোনো মানুষের চিহ্ন নেই। রায় দৌড়াতে দৌড়াতে একটু দূরেই একটা কুঁড়ে ঘর দেখতে পেল। রায় ওই ঘরটার দিকে দৌড়ে গেল। রায় ঘরটা প্রবেশ করতেই তার মুখে ভয় এসে জমা হলো, কারণ ওই ঘরে একটা ছেলে বসে আছে ঘরের পাশে। ছেলেটা রায়কে দেখে কিছুটা ঘাবড়ে গেল। এদিকে রায়ের ভিজে যাওয়া শরীর, লেপ্টে যাওয়া জামার দিকে তাকিয়ে ছেলেটি নাজেহাল অবস্থা। রায় যে তাকে ভয় পাচ্ছে ছেলেটা বুঝতে পেরে বলে, আমাকে ভয় পেতে হবে না, আমিও তোমার মতো বৃষ্টিতে আটকে গেছি পুচকি। বৃষ্টি থামার আগেই তুমি চাইলে এখানে বসতে পারো। ছেলেটাকে রায়ের খারাপ মনে হলো না। রায় ছেলেটার থেকে অনেক দূরে বসলো। রায়কে স্বাভাবিক করার জন্য ছেলেটা বলল, তোমার নাম কি? রায় কাঁপা গলায় বলল, আমার নাম রায়, আপনার কি নাম? ছেলেটা জবাব দিল, আমার নাম আফরার খান জয়। রায়, আপনাকে তো কখনো দেখিনি, আপনি কি এলাকায় নতুন? আফরার, আসলে আমি আমার বন্ধুর বাড়িতে বেড়াতে এসেছি, একটু দরকারে বেরিয়েছিলাম, কিন্তু দেখো বৃষ্টির জন্য আটকে গেলাম। তুমি কেন আটকে গেলে বৃষ্টিতে? রায়, স্কুল শেষ করে মামার ওষুধ কিনতে দেরি হয়েছে। আফরার, ও তুমি তো শীতে কাঁপছো, তুমি আমার এই শার্ট পরতে পারো। রায়, না থাক, লাগবে না। আফরার, আরে না, ভালো লাগবে। রায় শার্টটা নিল। এমনিতেও তার শীত লাগছিল অনেক। এমন অনেক কথা হলো রাই আর আবরারের মাঝে। কথা বলতে বলতেই দুজন যে কখন ঘুমিয়ে গেছে তা বুঝতেই পারল না। আর এটাই ওদের কাল হয়ে দাঁড়ালো। মানুষের প্রচণ্ড চিৎকারে আওয়াজে আবরার আর রাইয়ের ঘুম ভাঙল। তারা বাইরে আসতেই সবাই তাদের ঘিরে ধরল। একজন বলল, এই মাইয়া এত যখন পুরুষ মানুষ লগে ঢলাঢলি করতে মন চায় তাহলে নিজের মামারে বলতে পারিসনি? এইভাবে লুকিয়ে লুকিয়ে তামাশা করছস কেন? এমন ভাব ধরে থাকিস যেন কিছুই বুঝিস না। আর তলে তলে পুরুষ মানুষের সাথে বিছানা কাটাতে ভালোই লাগে, তাই না? আরেকজন বলল, তা হ্যাঁ রে, লুকিয়ে লুকিয়ে এইভাবে অবৈধ সম্পর্ক কতবার করেছিস, হ্যাঁ? আবরার এবার সহ্য করতে না পেরে বলল, আপনারা এসব কি বলছেন? কারো ব্যাপারে না জেনে কথা বলা উচিত না। কাল রাতে আমরা। আবরার কথা শেষ হওয়ার আগেই আরেকজনে বলল, ব্যভিচার করে এখন আবার বড় বড় কথা, এই ওদের নিয়ে চল। আবরার আর রাইকে নিয়ে বিচার সভা বসেছে। গ্রামের সবাই একটাই কথা হয়, রায়কে বিয়ে করতে হবে, নইলে তারা আফরাবকে জেলে দিবে। রায়ের মামা মামি খবর পেয়ে দৌড়ে এসে কাল সারারাত রায়ের মামা রায়কে খুঁজেছে। মামাকে দেখে রায় তার কাছে গেল। মামাকে জড়িয়ে ধরতে গেলেই রায়ের গালে সজোরে থাপ্পড় পড়ল। রাইয়ের মামা বলল, আমাকে একদম তুই ছুবি না। এই পাপ করার আগে তুই কেন মরে গেলি না? আমার মান সম্মান এভাবে তুই নষ্ট করে দিলি? মামা, বিশ্বাস করো আমি কিছু করিনি। ওনারা না জেনেই আমার নামে মিথ্যা কথা বলছে। রাই বলল। রাইয়ের মামি বলল, হ্যাঁ রে, একে তো পাপ করেছি, আবার বড় বড় কথা। নিজের মাকে খেয়ে বসে আছিস, বাবার ঘরেও তো ঠাঁই হলো না, এখন আমাদের ঘাড়ে এসে পড়লি। পরের কথা সহ্য করতে পারল নিজের মানুষদের এই অপবাদ রায় সহ্য করতে না পেরে কান্নায় ভেঙে পড়ল। রায় বলল, আমাকে তোমরা ভুল বুঝছো মামা, আমি ওই লোকটাকে সাথে কিছুই করিনি। আস্তে আস্তে পুরো গ্রামের আবরার আর রায়ের কথা ছড়িয়ে পড়েছে। পুরো গ্রামে রায়কে ছি ছি করছে।
আবরারের বন্ধুরাও এলো। আবরার তার বন্ধুর সাদি বাড়িতে এসেছিল ওর বোনের বিয়েতে। সাদি অবস্থা খারাপ দেখে আবরারকে বলল, যা করার তাড়াতাড়ি কর। আবরার, একবার যদি তোকে জেলে দেয় এরা তাহলে রক্ষা নেই। তোর বাবার মান সম্মান সব শেষ হয়ে যাবে। তাই যা করার ভেবে চিন্তে কর। আবরার কিছুক্ষণ ভেবে তারপর বলল, ঠিক আছে, আমি এই মেয়েকে বিয়ে করব। আবরারের কথা শেষ হতেই সবাই কাজী আনতে গেল। অবশেষে আবরা আর রায়ের 15 লাখ টাকা দেনমোহরে বিয়ে হলো। রায়কে ওর মামা আর ঘরে তোলেনি। শেষ বিদায় নিজের কলিজার টুকরার দিকে ফিরেও তাকায়নি। গাড়ি চলছে আপন গতিতে। আবরার রায়কে নিয়ে নিজের বাড়ির দিকে রওনা দিয়েছে। গাড়িতে কেউ কারো সাথে কোনো কথা বলেনি, তবে আবরার ফোনে কারো সাথে কথা বলছে। আবরার রাইকে নিয়ে বাড়িতে ঢুকলো। গাড়ির ভিতর যেতেই আবরার গাড়ি থেকে নেমে গেল, কিন্তু রাইকে বের হতে বলেনি। রাই চুপচাপ গাড়িতে বসে আছে। হঠাৎ কেউ একজন গাড়ির দরজা খুলে দিল। রায় তাকিয়ে দেখলো একটা মেয়ে দাঁড়িয়ে আছে। বয়সের দিক থেকে রায়ের চেয়ে বড়ই হবে মেয়েটা। মেয়েটা কোমল গলায় বলল, আমার নাম মিসকা। সম্পর্কে তোমার ননদ আমি। কি হলো, নেমে এসো। বাড়ির মধ্যে সবাই অপেক্ষা করছে তোমার জন্য। রাই মাথা নিচু করে বেরিয়ে এলো। রাইকে বাড়ির ভিতর মিসকা নিয়ে গেল। রাই বাড়ির ভিতর যেতেই এক ভদ্রমহিলা বলে উঠল, এই গাইয়া ভূতটা কেন বাড়ির ভিতরে নিয়ে এলি? মুস্কা, অসভ্য মেয়ে কোথাকার, আমার ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করে নিল। বড়লোক দেখলেই মাথা খারাপ হয়ে যায়, তাই না? রায় ছল ছল চোখে তাকিয়ে রইল মহিলাটার দিকে। মিসকা এবার বলল, প্লিজ ফুপি, চুপ করো। কারো ব্যাপারে না জেনে কখনো কথা বলতে নেই। এত পাপ হয়, জানো না? এই মিসকা, তুই আমাকে জ্ঞান দিস না। হঠাৎ একটা কঠিন কণ্ঠস্বর রায়ের কানে আসতেই রায় চমকে উঠল। মিসকা, এইটা বুঝি আমাদের আকবরের বউ? হ্যাঁ মা, মিসকা বলল। মহিলাটি রায়ের কাছে এসে দাঁড়ালো। নিজের হাত থেকে দুটো বালা খুলে রায়কে পরিয়ে দিয়ে বলল, সুখী হও। এবার আবরারের ফুপু বলল, এটা কি করছো আনিলা? নিজের ঘরে কালসাপ ঠাঁই দিচ্ছ তুমি? আমার ছেলে বিয়ে করে এনেছে। শাশুড়ি হিসাবে আমি আমার দায়িত্ব পালন করলাম। এখন এই মেয়ে কি করবে তা তার ব্যাপার। রাই যখন বুঝতে পারল বালা পরিয়ে দেওয়া এই কঠিন গলার মানুষটি তার শাশুড়ি, তখন সে মাথা নুয়ে আলিনার বেগমকে সালাম করতে গেল। রায়ের হাত আলিনা বেগমের পা ছোঁয়ার আগেই তিনি রায়ের হাত ধরে ফেলল। তারপর বললেন, ছেলে বউরা মেয়ের মতো হয়। তুমি মিসকার থেকে কোনো অংশেই কম নয় আমার কাছে। আর কখনো আমার পা ছোঁয়ার মতো অপরাধ যেন না হয়। আমাকে নিজের মা মনে করবে সব সময়। কথাগুলো বলেই আলিনা বেগম চলে গেল। এতক্ষণ সামনে দাঁড়িয়ে থাকা শাশুড়ি নামক মানুষটা যে স্বচ্ছ মনের মানুষ তা রাই বুঝতে পারল। তার কথা কঠিন স্বর বলল, মনটা একেবারেই নরম। মিসকা রাইকে আকবরের ঘরে নিয়ে গেল।